ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মেইনলি দেখব যে কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটির কিছু বেসিক জিনিস, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটির। তো শুরু করা যাক। তো সিকিউরিটি আসলে কেন দরকার, কম্পিউটারের সিকিউরিটি বলো বা নেটওয়ার্কের সিকিউরিটি বলো, এটা কেন দরকার? তো আমরা জানি যে নাসা, সিআইএ, মটোরোলা, স্যামসাং এর মতো বড় বড় যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর ওয়েবসাইটে অনেক সময় কম্প্রোমাইজ হয়েছে। তো এটা তো অবশ্যই কাম্য না, তাই না? নেটওয়ার্ক সিকিউরিটির, কম্পিউটার সিকিউরিটির তিনটা বেসিক অবজেক্টিভস রয়েছে। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেইলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডাটা কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে প্রাইভেসি। একইভাবে ইন্টিগ্রিটির আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি আর একটা হচ্ছে সিস্টেম ইন্টিগ্রিটি। ফাইনালি অ্যাভেইলেবিলিটি। তো ডাটা কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে যে সাপোজ তোমার আর তোমার ফ্রেন্ডের মধ্যে একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, দ্যাট মিনস তোমার আর তোমার ফ্রেন্ডের বাইরে অন্য কেউ, অন্য কোনো আনঅথরাইজড কোনো পার্সন এই ডাটা যেন না পায়, এটাকেই বলা হয় ডাটা কনফিডেন্সিয়ালিটি। আবার প্রাইভেসির ব্যাপারটা হলো যে অ্যাজ এ ইউজার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং তারা কন্ট্রোল করতে পারবে যে তাদের কোন ইনফরমেশনটা সিস্টেমের মাধ্যমে স্টোর হতে পারে। এবং প্রাইভেসি বলতে বোঝায় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজার কন্ট্রোল করবে যে তাদের সম্পর্কে কোন ইনফরমেশনটা কালেক্ট করা যেতে পারে এবং এটা স্টোর করা যেতে পারে এবং এটা কারা করতে পারে এবং এই ইনফরমেশন কাদের কাছে ডিসক্লোজ করা যেতে পারে এবং কাদের কাছে ডিসক্লোজ করা যেতে পারে না। এটা হচ্ছে প্রাইভেসি, প্রাইভেসি অফ দ্য ইউজার। ইন্টিগ্রিটির মধ্যে যে দুটো পার্ট আছে, ফার্স্ট অফ অল আমি বলবো ডাটা ইন্টিগ্রিটি নিয়ে। ডাটা ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছে যে একটা ইনফরমেশন বা একটা ফাইল সেটা শুধুমাত্র অথরাইজড ভাবেই যেন চেঞ্জ করা যায়, শুধুমাত্র অথরাইজড ভাবেই যেন চেঞ্জ করা যায়, এমন যেন না হয় যে অন্য কেউ ডাটাটা চেঞ্জ করে দিচ্ছে। ডাটাটা অবশ্যই অন্য কারো দ্বারা চেঞ্জেবল হওয়া যাবে না। আর সিস্টেম ইন্টিগ্রিটি বলতে বোঝায় যে একটা সিস্টেম তার যেভাবে যেভাবে কাজ করার কথা এক্স্যাক্টলি সেভাবেই কাজ করতে হবে, কোনো ডেলিবারেট বা আনঅথরাইজড ম্যানিপুলেশন করা যাবে না। আর অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আমি একটা এক্সাম্পলই বলতে চাই। এক্সাম্পলটা হচ্ছে যে সাপোজ একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা অ্যাট এ টাইম 1000 জন হোস্ট হিট করতে পারে, এইটা হচ্ছে তার ক্যাপাসিটি। এখন যদি এরকম হয় যে 1000-এর চেয়ে বেশি ইউজার ওই ওয়েবসাইটকে হিট করছে, তাহলে তো অবশ্যই অ্যাক্সেস ডিনাইড দেখাবে। কিন্তু এরকম হওয়া যাবে না যে 1000-এর চেয়ে কম ইউজারের ক্ষেত্রেও অ্যাক্সেস ডিনাইড হচ্ছে। দ্যাট মিনস হায়েস্ট যে লেভেল অফ ইউজার হতে পারে সেই লেভেলটা অবশ্যই মেনটেন করতে হবে। এখানে ওইটাই বলেছে যে অ্যাসিওর সিস্টেম ওয়ার্ক প্রম্পটলি অ্যান্ড সার্ভিসেস ইজ নট ডিনাইড টু অথরাইজড ইউজার্স। মানে একটা ইউজার যদি অথরাইজড হয় এবং সেক্ষেত্রে ইউজারের কাছে অবশ্যই সার্ভিসটা অ্যাভেলেবল হতে হবে। এছাড়া আরও দুইটা পার্ট আছে, একটাকে বলা যায় যে অথেন্টিসিটি আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অথেন্টিসিটির ব্যাপারটা হচ্ছে যে এই যে এক একটা সিস্টেমের যে ইউজাররা আছে, এই ইউজাররা অবশ্যই এরকম হতে হবে যে এটা ভেরিফাই করা সম্ভব হতে হবে যে ইউজার যে তাকে দাবি করছে, যে সাপোজ একটা ইউজার মিস্টার এক্স, সে দাবি করছে যে আমি মিস্টার এক্স, এবং এইটা যেন ভেরিফাই করা পসিবল হয় যে হ্যাঁ সে এক্স্যাক্টলি সেই মিস্টার এক্স হতে পারে। সেটা একটা এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে বা পাসপোর্ট ভেরিফিকেশনের মাধ্যমে বা যে কোনো একটা অথেন্টিক মাধ্যমে ভেরিফাই হতে হবে যে ইউজারটা অন্য কেউ হয়ে প্রিটেন্ড করছে না। ইউজার যে বলছে যে সে মিস্টার এক্স, সে অবশ্যই মিস্টার এক্স এবং এটা ভেরিফাইড। আর অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ইউজারকে যাতে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া যখন ম্যাচ হয় তখন যেন ইউজারকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক সিকিউরিটিতে বা কম্পিউটার সিকিউরিটিতে ডাটা এবং সার্ভিসকে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, এই তিনটার যে ট্রায়াড সেটা দেখতে পাচ্ছি এবং এগুলোর মাধ্যমে ডাটা অ্যান্ড সার্ভিসকে সিকিউর রাখা হয়। এছাড়া আরও দুইটা যখন আমরা অ্যাড করছি যে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অথেন্টিসিটি, তখন এটার ভিজুয়ালাইজেশনটা এরকম হচ্ছে। ইনফরমেশন সিকিউরিটির মেইনলি তিনটা অ্যাসপেক্ট আছে। ফার্স্ট অফ অল সিকিউরিটি অ্যাটাক বা থ্রেট বা বলা যায় হ্যাক যেটা বলা হয়। সিকিউরিটি অ্যাটাকটা হচ্ছে যে এমন একটা অ্যাকশন যেটা দ্বারা সিকিউরিটিটা কম্প্রোমাইজ হয় বলতে হ্যাক হয়, আনঅথরাইজড অ্যাক্সেস। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে সিকিউরিটি সার্ভিস,
সিকিউরিটি সার্ভিসটা হচ্ছে যে এই যে অ্যাটাক হচ্ছে, অ্যাটাকের বিপরীতে যে কাউন্টার অ্যাটাক, সেটাকে আমরা বলবো সিকিউরিটি সার্ভিস। দেন সিকিউরিটি মেকানিজম, সিকিউরিটি মেকানিজমটা হচ্ছে এই যে আমরা কাউন্টার অ্যাটাকের যে ব্যাপারটা, কাউন্টার অ্যাটাক করার জন্য যে সার্ভিসটা ইউজ করা হচ্ছে। একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যদি আমরা যাই তাহলে বলতে পারি যে একটা বাসায় জাস্ট দরজাটা লক করে, লক না মানে যে ছিটকিনি থাকে সেটা দিয়ে কেউ হচ্ছে বেড়াইতে চলে গেল, এখন চোর এসে দরজা খুলে ঢুকলো, এটাকে আমরা বলবো সিকিউরিটি অ্যাটাক। এখন পরবর্তীতে যাতে এই ঘটনাটা না হয় সেজন্য বাসার যে মালিক সে কি করলো, একটা তালা দিয়ে গেল। এই যে সে তালা দিয়ে গেল, এটা হচ্ছে সিকিউরিটি অ্যাটাক। তালা দেওয়ার যে ঘটনাটা, এটা হচ্ছে সিকিউরিটি অ্যাটাক। আর সিকিউরিটি মেকানিজম হচ্ছে যে এই যে তালাটা কীরকম, তালাটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে সিকিউরিটি মেকানিজম। যেরকম ইনক্রিপশন প্রসেসটাকে আমরা বলবো সিকিউরিটি মেকানিজম। আর একটা কম্পিউটার সিস্টেমের অ্যাটাকের কারণে বেশ কিছু ঘটনা ঘটতে পারে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি ব্রেক ইন টু ডেস্ট্রয় ইনফরমেশন। দ্যাট মিনস একটা সিস্টেমে আনঅথরাইজডভাবে অ্যাক্সেস নেওয়ার পরে যা কিছু ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলো সব নষ্ট করে ফেলা। সাপোজ একটা চোর না, আমরা বলতে পারি যে একটা আনওয়ান্টেড ব্যক্তি সে একটা বাসায় ঢুকলো, ঢোকার পরে সবকিছু বাসার যত জিনিসপত্র আছে সব ভেঙে দিয়ে চলে গেল, বা যত ডকুমেন্টস আছে সব পুড়িয়ে দিয়ে চলে গেল। এটা হচ্ছে ইনফরমেশন ডেস্ট্রয় করা। অথবা সে কি করতে পারে, সে ঢোকার পরে ইনফরমেশনটা চুরি করতে পারে, মানে বাসায় যা কিছু আছে সবকিছু চুরি করে নিয়ে যেতে পারে। অথবা একটা হতে পারে যে ব্লকিং টু অপারেট প্রপারলি, মানে সে কিছু চুরি করছে না, সে কিছু ডেস্ট্রয় করছে না, বাট সিস্টেমটা যাতে প্রপারলি অপারেট করতে না পারে এইটা সে অ্যাসিওর করছে। সাপোজ বাসার টিভি, ফ্রিজ, এই জিনিসগুলো সব লাইন খুলে দেওয়া হলো, তাহলে কি অপারেট করবে না। অথবা হতে পারে যে টেলিফোন লাইন খুলে দিল, অথবা হতে পারে যে তালাটা চেঞ্জ করে দিল। এইটা হচ্ছে এর কারণে কি হচ্ছে যে সেই বাসাটা প্রপারলি অপারেট করতে পারছে না। এছাড়া আরেকটা অ্যাটাক হতে পারে যে ম্যালিশিয়াস সফটওয়্যার। এটার কথা আমরা সহজে বলতে গেলে বলবো ম্যালওয়্যার। ম্যালওয়্যার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো ম্যালওয়্যারের ব্যাপারটা আসলে অনেক ডিটেইলড, আমরা এখন এটা নিয়ে কথা বলবো না। তো সোর্স অফ অ্যাটাক আসলে কীরকম হতে পারে, আমরা জানি যে ঘরশত্রু বিভীষণ বলে একটা ব্যাপার আছে, যেটাকে আমরা বলবো ইনসাইডার, অথবা হতে পারে আউটসাইডার। দ্যাট ইজ সোর্স অফ অ্যাটাক ভেতর থেকেও হতে পারে অথবা বাহির থেকেও হতে পারে। অ্যাটাক আবার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক আর আরেকটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাকের ক্ষেত্রে অ্যাটাকার যে সে ইনফরমেশনটা কালেক্ট করে, এবং ইনফরমেশন কালেক্ট করে সে তিন ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে যে ওই ইনফরমেশনটা সে ইন্টারনালি ইউজ করতে পারে তার নিজের আইডেন্টিটি প্রকাশ না করে। আরেকটা হতে পারে যে কন্টেন্টটা সে রিলিজ করে দিতে পারে। তো সে যদি জাস্ট ইনফরমেশনটা ইউজ করে এবং কোথাও এটা ডিসক্লোজ না করে, সেক্ষেত্রে অ্যাটাক যে হয়েছে এটা আন্ডারস্ট্যান্ড করা খুবই ডিফিকাল্ট। বাট সে যদি কন্টেন্টটা রিলিজ করে দেয়, সেক্ষেত্রে এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে আসলে সিস্টেম আমাদের কম্প্রোমাইজড হয়েছে। আরেকটা হতে পারে ট্রাফিক অ্যানালাইসিস। দ্যাট ইজ, ধরো যে তোমার একটা অ্যাকাউন্ট একজন হ্যাক করেছে, হ্যাক করার পরে সে দেখছে, অ্যানালাইসিস করতেছে যে তোমার সাথে কার কার কমিউনিকেশন আছে, কত ফ্রিকুয়েন্টলি সেই কমিউনিকেশনগুলো হয় এবং কি টাইপের কমিউনিকেশন হয়। এইটাকে বলা যায় যে ট্রাফিক অ্যানালাইসিস। রাস্তার ট্রাফিকের মতো, রাস্তার ট্রাফিক পুলিশ কি রাস্তার ট্রাফিক অ্যানালাইসিস বলতে বোঝায় যে রাস্তা দিয়ে পার আওয়ার কয়টা গাড়ি যাচ্ছে, কয়টা বলা যায় কার যাচ্ছে, কয়টা মোটরসাইকেল যাচ্ছে। ঠিক একইভাবে নেটওয়ার্কের ক্ষেত্রে ট্রাফিক অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে এই যে সিস্টেমটাকে হ্যাক করা হয়েছে সেই সিস্টেমের সাথে অন্যদের কি পরিমাণ যোগাযোগ হচ্ছে, কমিউনিকেশনস হচ্ছে, সেটাকে অ্যানালাইসিস করা। তো প্যাসিভ অ্যাটাক আসলে খুবই ডিফিকাল্ট, এটা ডিটেক্ট করা খুবই ডিফিকাল্ট। তো এই জন্য আসলে প্রিভেন্টেড ট্রাই করাটাই বেটার। অ্যাক্টিভ অ্যাটাকে অ্যাটাকার ডিরেক্টলি কমিউনিকেশনটাকে ম্যানিপুলেট করে। এটা হতে পারে যে সে অন্য কারোর মতো প্রিটেন্ড করছে, যে একজন মিস্টার ওয়াই, সে প্রিটেন্ড করছে যে সে মিস্টার এক্স, এবং এভাবে সে আর অনেক বেশি অনেক সুযোগ সুবিধা গ্যাদার করতে পারে। অথবা আরেকটা হতে পারে যে রিপ্লের ব্যাপারটা হচ্ছে যে প্যাসিভ অ্যাটাকের মতো করেই সে ডাটা কালেক্ট করছে, এবং ডাটা কালেক্ট করে সে এটাকে পজ করে রাখছে। পজ করে রাখার পরে সে একটা সার্টেন টাইম পরে এই ডাটাটাকে সেন্ড করছে। তো আমরা জানি যে ডাটার আসলে কিছু টাইম ভ্যালু থাকে অনেক সময়। সাপোজ তোমাদের আজকে কুইজ আছে বিকেল 3টার সময়, এটা তোমাদের সিআরকে জানানো হলো, এবং সিআর তোমাদেরকে বিষয়টা জানালো হচ্ছে আজকে
বিকেল 4টার সময়, তো তখন তো ওই ডাটার কোনো ভ্যালু নাই, তাই না? তো এই ঘটনাটাকে বলা হয় রিপ্লাই অ্যাটাক। আরেকটা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। ডিনায়াল অফ সার্ভিসে এখানে যেটা হয় যে সার্ভারের যে নর্মাল ইউজ, সেইটা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সার্ভার বা ইউজার বা নেটওয়ার্কের যে নর্মাল ইউজ সেটাকে প্রিভেন্ট করে। এছাড়া সে ডিনাই করতে পারে, সে একটা মেসেজকে পরে সেন্ড করতে চাইতে পারে। এছাড়া মডিফিকেশন অফ কন্টেন্ট হতে পারে, যে একটা মেসেজ একজন থার্ড পার্টি, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বব এবং অ্যালিসের মধ্যে যোগাযোগ হচ্ছে। এখানে থার্ড পার্টি একজন ডার্থ কি করছে, যে বব যে মেসেজটা অ্যালিসকে পাঠাচ্ছে সে ইন্টারনেট থেকে তাকে হ্যাক করছে এবং ডার্থ সে মেসেজটা দেখছে এবং ডার্থ কি করছে যে অন্য একটা মেসেজ অ্যালিসকে পাঠাচ্ছে বব হিসেবে। তো অ্যালিস বুঝতে পারছে না যে আসলে বব মেসেজটা পাঠায় নাই, বব যে মেসেজটা পাঠিয়েছে সেটা ও পায় নাই, সে পেয়েছে ডার্থের পাঠানো মেসেজ। এটা হচ্ছে মডিফিকেশন অ্যাটাক। সিকিউরিটি সার্ভিস বিভিন্ন রকমের হতে পারে। সিকিউরিটি সার্ভিসের মধ্যে একটা হতে পারে যে অ্যাটাক প্রিভেন্ট করা অথবা অ্যাটাক ডিটেক্ট করা, এছাড়া সিকিউরিটিকে বৃদ্ধি করা। এছাড়া হতে পারে যে আমরা ফিজিক্যাল ডকুমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি যে সার্ভিসগুলো ইউজ করি, সেম টাইপের সার্ভিসগুলো আমরা অনলাইন সিকিউরিটির ক্ষেত্রেও ইউজ করতে পারি। যেরকম আমরা ডকুমেন্টের ক্ষেত্রে সিগনেচার, ডেট, তারপরে নোটারাইজ, রেকর্ড এসব করে থাকি। এই কাজগুলো আমরা চাইলে নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রেও ইউজ করতে পারি এবং এক্ষেত্রে বেশ কিছু অনেক অথরাইজড বিভিন্ন অর্গানাইজেশনস আছে, তারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। বেসিক সিকিউরিটি সার্ভিসের মধ্যে আমরা 4টা জিনিস দেখব। ফার্স্ট অফ অল দেখব অথেন্টিকেশন, দেন অ্যাক্সেস কন্ট্রোল, দেন ডাটা কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ডাটা ইন্টিগ্রিটি। অথেন্টিকেশন হচ্ছে যে একটা ইউজার, যে একটু আগে আমরা বলেছি যে একটা ইউজার যে সে নিজে এইটা অ্যাসিওর করা। এছাড়া ডাটা কোথায় থেকে আসছে, এইটার একটা এটা যে ট্রাস্টেড সোর্স থেকে ডাটাটা আসছে এটা অ্যাসিওর করা। অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে আছে যে কোনো একটা রিসোর্স সেটা আনঅথরাইজড ইউজ যাতে না হয় অ্যাসিওর করা। তো এটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যারা সেই ডকুমেন্টের অ্যাক্সেস চায় তাদের সবাইকে অবশ্যই আইডেন্টিফাইড হতে হবে, অথেন্টিকেটেড হতে হবে, দ্যাট ইজ লগ ইন করতে হবে এবং তাকে সেই অ্যাক্সেস, তার সেই রাইট থাকতে হবে যে সে ওই ডাটা অ্যাক্সেস করতে পারে। ডাটা কনফিডেন্সিয়ালিটি বলতে বোঝায় যে একটা ডাটা আনঅথরাইজড কোনো পার্সনের কাছে ডিসক্লোজ হবে না। আর ট্রাফিক ফ্লো কনফিডেন্সিয়ালিটি আরেকটা ব্যাপার। এখানে হচ্ছে যে অ্যাটাকার জানতে পারবে না যে ডাটার সোর্স কোথায়, ডেস্টিনেশন কোথায়, ডাটা এবং সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি কেমন, ডাটার লেংথটা কেমন, অথবা এই টাইপের যে কোনো ক্যারেক্টারিস্টিক্স যেন অ্যাটাকারের কাছে ডিসক্লোজ না হয়। আর ডাটা ইন্টিগ্রিটি বলতে বোঝায় যে ডাটা যেভাবে সেন্ডারের কাছ থেকে সেন্ড করা হয়েছিল ঠিক একইভাবে যেন অথরাইজড রিসিভারের কাছে পৌঁছায়। ইট ইজ অন দ্য ওয়ে, কোনো মডিফিকেশন, ইনসারশন, ডিলিশন অথবা রিপ্লাই হবে না, এইটা ইনশিওর করা। এখানে আমরা বেশ কিছু সিকিউরিটি মেকানিজমস দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্সগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এছাড়া সফটওয়্যার এবং হার্ডওয়্যার যেগুলো অ্যাক্সেস লিমিটেশন করে, যেরকম বিভিন্ন ফেয়ারওয়েল, আমাদের উইন্ডোজে যেরকম আছে উইন্ডোজ ফেয়ারওয়েল বা উইন্ডোজ ডিফেন্ডার, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন সিস্টেম, ট্রাফিক প্যাডিং, হার্ডওয়্যার অথেন্টিকেশন, হার্ডওয়্যার সিকিউরিটি পলিটিক্স, ফিজিক্যাল সিকিউরিটি, এই জিনিসগুলো সিকিউরিটি মেকানিজমের মধ্যে পড়ে। এখানে আমরা কিছু কমন টাইপ অফ সিকিউরিটি অ্যাটাকস দেখতে পাচ্ছি, যেমন ইভাসড্রপিং, মডিফিকেশন, রিপ্লাই, ম্যান ইন দ্য মিডল, রিফ্লেকশন, ডিনায়াল অফ সার্ভিস আর টাইপিং অ্যাটাক। ইভাসড্রপিং এর ব্যাপারটা হচ্ছে যে থার্ড পার্টি যে আছে সে কোনো ইন্টারাপ্ট করবে না, সে শুধু দেখবে সেন্ডার আর রিসিভারের মধ্যে কি কমিউনিকেশন হচ্ছে, বা কোনো একটা ডকুমেন্ট সে শুধু দেখবে, সেখানে কোনো মডিফিকেশন বা ডিস্ট্রাকশন এই টাইপের কোনো কিছু করবে না, জাস্ট সে দেখবে। এটাকে বলা হয় আড়ি পাতা। এছাড়া একটা আছে মডিফিকেশন হচ্ছে ডাটাটাকে মডিফাই করবে, অ্যাটাকার ডাটাটাকে মডিফাই করবে। রিপ্লাই বা প্রি রিপ্লাই বলতে বোঝায়, রিপ্লাইয়ের ব্যাপারটা হচ্ছে যে ডাটা হোল্ড করে রেখে কিছু সময় বাদে ডাটাটা রিসিভারের কাছে পাঠানো। আর প্রি রিপ্লাই ও সেম টাইপের ব্যাপার, যে আগেই ডাটা পাঠানো আর যখন অ্যাকচুয়াল ডাটাটা আসছে তখন সেটাকে হোল্ড করে রাখা। এছাড়া বাকি যে অ্যাটাকগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে ফার্স্ট যে ডায়াগ্রামটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন সোর্স এবং ইনফরমেশন ডেস্টিনেশনের মধ্যে কোনো থার্ড পার্টি নেই, এটা হচ্ছে একটা নর্মাল ফ্লো। বি নাম্বার যে ফিগার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার পথে একটা ওয়াল,
একটা ওয়ালে এসে ডাটাটা ইন্টারাপ্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টারাপশন। দেন আরেকটা যেটা হচ্ছে সেখানে ফ্যাব্রিকেশনে কি হচ্ছে, থার্ড পার্টি একটা ডাটা পাঠাচ্ছে এবং ডেস্টিনেশনের যে ইউজার আছে সে মনে করছে যে ইনফরমেশনটা সোর্স থেকে এসেছে, কিন্তু আসলে এটা একটা ফেব্রিকেটেড ইনফরমেশন। এরপরে দেখতে পাচ্ছি মডিফিকেশনে কি হচ্ছে যে ডাটা আগে ইনফরমেশন সোর্স থেকে থার্ড পার্টির কাছে আসছে, দ্যাট ইজ অ্যাটাকারের কাছে আসছে, এবং অ্যাটাকার এটাকে মডিফাই করে নতুন একটা মেসেজ পাঠাচ্ছে। দেন ইন্টারসেপশনে হচ্ছে যে সেন্ডার যে ডাটাটা রিসিভারকে পাঠাচ্ছে সেই ডাটাটা থার্ড পার্টিও ইন্টারসেপ্ট করছে, কিন্তু সে কোনো চেঞ্জ বা মডিফিকেশন করছে না। তো আমরা যদি একটু সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাক বা থ্রেট দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক আর একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাকের মধ্যে আবার আছে ইন্টারসেপশন দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে যে মেসেজ যেটা বা ডকুমেন্ট যেটা এটাকে পাবলিক করে দেওয়া, আর আরেকটা হচ্ছে যে ট্রাফিক অ্যানালাইসিস করা। আর অ্যাক্টিভ থ্রেটের মধ্যে ইন্টারাপশন আছে, মডিফিকেশন আছে, ফেব্রিকেশন আছে। রিপ্লাই অ্যাটাকের মতোই আরেকটা অ্যাটাক আছে, এটাকে বলা হয় রিফ্লেকশন অ্যাটাকও কাইন্ড অফ রিপ্লাই অ্যাটাক, কিন্তু এটা কি করে যে এটা যে অথেন্টিকেশনের যে চ্যালেঞ্জটা সার্ভার দেয় সেটাকে অ্যাকসেপ্ট করে অথেন্টিকেশন প্রুফ দিয়ে থাকে। এখানে আমরা একটা নেটওয়ার্ক সিকিউরিটি জেনারেল মডেল দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে একটা মেসেজ, সেটা সিকিউরিটি রিলেটেড একটা ট্রান্সমিশন হচ্ছে এবং এখানে একটা সিক্রেট ইনফরমেশন থাকছে, এবং সিকিউর মেসেজটা একটা ট্রাস্টেড থার্ড পার্টির মধ্যে দিয়ে একটা ইনফরমেশন চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সোর্স সিকিউর যে মেসেজ সেটা আবার সিকিউরিটি রিলেটেড ট্রান্সফরমেশনের মাধ্যমে মেসেজে আসছে, এবং এর মধ্যে আরও অনেক বিষয় ঘটছে, যেখানে সিক্রেট একটা ইনফরমেশন থাকছে যেটা সেন্ডার আর রিসিভারের মধ্যে কমন, এবং এই সিক্রেট ইনফরমেশনটা ছাড়া এই ডাটাটাকে অ্যাক্সেস করা যায় না। এবং অপোনেন্ট ট্রাই করে যে ইনফরমেশন চ্যানেলের মধ্যেই ডাটাটা হ্যাক করার, কিন্তু তার কাছে সিক্রেট ইনফরমেশনটা না থাকলে এটা করা কোয়াইট টাফ। নেটওয়ার্ক সিকিউরিটিটা কাইন্ড অফ গেট কিপারের মতো কাজ করে, সিকিউরিটি গার্ডের মতো কাজ করে, এবং অপোনেন্ট হিউম্যান, দ্যাট ইজ হ্যাকার অথবা ভাইরাস বা ওম যাই হোক না কেন, তাকে অ্যাক্সেস চ্যানেলের মাধ্যমে এই গেট কিপার ফাংশনকে পাস করতে হয়, তাহলেই শুধুমাত্র ডাটা প্রসেস বা সফটওয়্যার যেটাই হোক সেটাকে অ্যাক্সেস করতে পারে, আদারওয়াইজ পারে না। আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।